আগামী জুনের মধ্যেই 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, সক্ষমতা বাড়ানোর তাগিদ। বাজারে সংকট কাটেনি ভোজ্য তেলের, নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় স্বল্প আয়ের মানুষ। টানা বৃষ্টির অজুহাতে রাজধানীতে বাড়ছে সবজির দাম, অস্থিরতা চালের বাজারে। বেগুনের দাম হঠাৎ ছাড়ালো শতক। বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের আগাম বোরো ধান কাটা শুরু, ফসল ঘরে তুলতে কৃষকদের নির্দেশনা, প্রশাসনের 3 দফতরে ছুটি বাতিল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। আগামী জুনের মধ্যে 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ হলেও স্থানীয় পর্যায়ে কারিগরি ও প্রযুক্তিগত সুবিধার অভাবে আঙুলের ছাপের মতো সংশোধনের জন্য আবেদনকারীকে আসতে হয় আগারগাঁও নির্বাচন ভবনে। সেবা প্রার্থীরা বলছেন, আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় কালক্ষেপণ কমাতে জেলা উপজেলা পর্যায়ে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন প্রক্রিয়ার মূল অংশটি এখন অনলাইনে করা হয়। ধরন অনুযায়ী তথ্য সংশোধনে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয় উপজেলা বা জেলা নির্বাচন কার্যালয়ে, বিশেষ ক্ষেত্রে রাজধানীর আগারগাঁয়ের ইটিআই ভবনে। নির্বাচন প্রশিক্ষণ ভবনের নিচতলায় সংশোধনের জন্য অপেক্ষারতদের একটি বড় অংশ এসেছেন নাম ঠিকানার ভুল বা আঙুলের ছাপে অস্পষ্টতার সমস্যা নিয়ে। জন্ম নিবন্ধন আবার নতুন করি ভুল সংশোধন করে এখন আমার 14 গ্রামে নির্বাচন কমিশনের জমা দিতে হবে। এই জমাটা দিলে ওখানে হেতার একটা রিসিপ্ট দিব, রিসিপ্ট নিয়ে আপনি এখানে আসলে এরা করে দিব। মায়ের নামে ভুল আছে, এই জন্য ভুলটা সংশোধন করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করছি। আমাদের বাড়ি হচ্ছে জুরাইন দোলাইপার, তো ওইখান থেকে বলছে যে এটা ঘ শাখায় পড়ছে, মানে হেড অফিসে পড়ছে, তো ওখান থেকে এখানে পাঠাইছে। সেবার মান উন্নত হলেও সেবা গ্রহীতারা মনে করেন কারিগরি ও প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধি করা হলে জেলা পর্যায়ে অধিকাংশ সমস্যার নিষ্পত্তি সম্ভব। এতে ভোগান্তি কমবে সেবা প্রার্থীদের। ছোটখাটো সমস্যা, নামের ভুল, ফিঙ্গার, এগুলো ইচ্ছা করলেই জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসে যদি সম্ভব না হয়, প্রত্যেকটি জেলায় তো সার্ভার স্টেশন আছে, তা প্রত্যেকটি জেলা নির্বাচন অফিসে কিন্তু যদি সমাধান করা যায়, তাহলে আমাকে কিন্তু দূর দূরান্ত থেকে শুধু একটা কাজের জন্য ঢাকা শহরে আসতে হচ্ছে না। সরাসরি ওখানে অফিসে গেছি, তখন বললো যে আপনার ওই যে ফিঙ্গারের মানে এটা হয় না, ঠিক মতো আসে নাই, রেটটা কত % আসতে হয়। সো দেন আপনি এখন সুতরাং আমাদের এখানে নাই, আপনাকে ঢাকা আগারগাঁয়ে যেতে হবে। একটু সতর্কভাবে মানে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা তো জরুরি বলেই ঢাকা সরাইতে হয়েছে কষ্ট করে। যদি আমার ওই জায়গাতে হয়ে যেত তাহলে আমি কষ্ট করে জায়গাইতাম না। ক্রাশ প্রোগ্রামের সাহায্যে প্রায় 3 লাখ এনআইডি সংশোধন আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করেছে এ সংক্রান্ত অনুবিভাগ। আগামী জুনের মধ্যে এ সংখ্যা 4 লাখে উন্নীত করতে চায় এনআইডি উইং। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। তাছাড়া লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হলেও এখনও বাজারে সংকট রয়েছে ভোজ্য তেলের। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজস্ব আদায় ও আন্তর্জাতিক বাজারে মূল্য, এই দুটো সমন্বয়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। তবে সরজমিনে বাজার ঘুরে দেখা যায় প্রায় দোকানে নেই ভোজ্য তেল। ব্যবসায়ীরা বলছেন, নতুন দাম হিসেবে অগ্রিম টাকা দেওয়ার পরও তেল দিতে গড়িমসি করছে ডিলাররা। যাদের এজেন্ট দিচ্ছে তারা তো মাল অগরে দিচ্ছে না, আমগরে দিবে কই থেকে। কয়েকটা কোম্পানি তো অলরেডি বাড়তি রেটে দিয়ে দিছে মাল, তো এই বাড়তি রেটে দিছে যে, কিন্তু এটার গায়ের রেট বাড়তি নেই। সংকট হলে তো মানুষ কি করবো, আপনার তেল যদি না থাকে, তেল তো ইম্পর্টেন্ট জিনিস। খোলা তেল 1 গ্রামে প্রায় আপনার 2 থেকে 4 হাজার টাকা বাড়ি গেছে। কোনো কোম্পানি কোনো বাটে তেল দিচ্ছে না আমাদেরকে, কোনো সয়াবিন তেল নাই, ওই বাদ থেকে এনে এক দুইটাই দিতেছে। এই সাধারণ মানুষ বলছেন, নিত্যপণ্যের বাজার এমনিতেই ঊর্ধ্বমুখী,
তার মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ায় পড়েছে দুশ্চিন্তায়। ইনকাম বাড়তেছে না, শুধু মানে কি জিনিসের দাম বাড়তেছে। যে বাড়তি সরকারই বাড়া দিচ্ছে, তাহলে সেখানে সাধারণ মানুষ কি করবে? অসহায়। সিন্ডিকেট, এটা আপনি একটা জিনিস 2 টাকা দাম বাড়েছে, 2 টাকা তার চেয়ে 2 টাকা আমার থেকে নিচ্ছে। এটা কোনো দোকানদারও দিবে না, কোম্পানি দিবে না, তার মানে আমি কি রেতা আমার থেকে দিতে হবে। এটা কি এখন সিন্ডিকেটের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে, এটা সরকারই ভালো বুঝবে। জনসাধারণ তো অনেক কষ্ট হইতেছে। কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এই খরচগুলি মানে বহন করার সামর্থ্য সীমিত মানুষের আছে কিনা, সেই বিষয়গুলোর দাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আলোচনার বিষয়। এগুলো না থাকার কারণে আমরা মনে করি সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার প্রায় 90% পূরণ করা হয় আমদানির মাধ্যমে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এবার চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ দাম নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী সুমন কুমারদের কাছ থেকে। সুমন, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ দাম নিয়ে ব্যবসায়ীরা এবং যারা কিনতে আসছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের যে কাজী ডেয়ারি সিডিএম মার্কেটে রয়েছে, আমরা গত রমজান মাস থেকে দেখেছি যে সয়াবিন তেলের যে সংকট সেটি কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। গত এই যে 14 টাকা বোতলজাত এবং এই পাম অয়েল কোলা তেল যে 12 টাকা বাড়ানোর পরও যে বাজারে যে সরবরাহ বাড়ার কথা ছিল সেভাবে কিন্তু বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, যারা এই ডিলার রয়েছে তারা কিন্তু চাহিদা অনুযায়ী তাদেরকে এখনো সরবরাহ করেনি। তবে আমরা মাঝখানে যেহেতু দেখেছিলাম বোতলজাত তেলের যে সংকট সেটা কিন্তু কিছুটা কেটেছে, অর্থাৎ দোকানদার যারা রয়েছে ব্যবসায়ী তারা বলছেন এখন তারা কিছু কিছু মাল দিচ্ছেন, অর্থাৎ সব চাহিদা অনুযায়ী না দিলে কিছু কিছু দিচ্ছেন। এবং যারা ক্রেতা রয়েছে, আসলে ক্রেতা বলছেন যে দ্রব্যমূল্যের দাম যে উদ্যোগতির মাঝে যে নতুন করে যে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে তারা আসলে খুব প্রকাশ করেছেন এবং বলছেন তারা বাজারে সবকিছু আসলে উদ্যমুখী, তার মধ্যে কিন্তু এই যে বোতলজাত তেলের দাম বাড়ানো কিন্তু এটা ঠিক হয়নি। অন্যদিকে যদি চাল, ডাল, তেল এবং পেঁয়াজ, রসুন, যে এই রসুন এবং চালের দামও যে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে এবং নতুন করে আবার পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তো আসলে যারা স্বল্প আয়ের মানুষ রয়েছে তারা খুবই দুশ্চিন্তায় পড়েছে, যেহেতু তাদের এই ক্রয় ক্ষমতা অর্থাৎ আয় ইনকাম বাড়েনি। তাদের যে বেতন, যে মাসিক যে তাদের একটা নির্দিষ্ট করে রাখা হয়, অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু তাদের একটা বাজেট থাকে, সেই বাজেট আসলে তারা বাজার করতে পারছেন না। বাজারে আসলে কিন্তু তারা সে বাজেট অনুযায়ী তাদের এই যে বাজার তারা করতে পারছেন না। সেই কারণে তারা বলছেন যারা বাজার তদারকি সংস্থা রয়েছে তারা যদি বাজার সঠিকভাবে মনিটরিং করে, আসলে শুধু যে ভোজ্য তেল না, নিত্য প্রয়োজনীয় জিনিস যে দৈনন্দিন লাগে সেই বাজারগুলো যেন সঠিকভাবে মনিটরিং করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই ধরনের ব্যবস্থা করার জন্য আসলে যে স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু সরকারের প্রতি অনুরোধ করেছেন। এবং আমি যদি অন্যদিকে বলি, যদি সবজির বাজার আমরা গতকালও দেখেছি, সাপ্তাহিক ছুটি ছিল, গতকাল যে সবজির বাজারে যে উদ্যমুখী এবং কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা বেড়েছে সবজির দাম। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, চট্টগ্রামের বাজার দর সম্পর্কে আমাদের জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীতে বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে গেছে পেঁয়াজ, রসুনের দামও। বেগুনের দাম 100 পার হয়েছে। কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। চালের বাজারেও দেখা গেছে অস্থিরতা। সয়াবিন তেল কিনতেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা। দর্শক, এবার রাজধানীর বাজারের দর জানবো সহকর্মী মাহবুব হাসান রিপনের কাছ থেকে। রিপন, মিরপুর বাজারে বেগুন সহ অন্যান্য নিত্যপণ্যের দাম এবং সরবরাহ কেমন দেখছেন?
যেমনটি আপনি বলছিলেন যে টানা বৃষ্টি এবং সিজন চেঞ্জের যে অজুহাত, সেই অজুহাতে কিন্তু আসলে কাঁচা বাজারে যে সবজির দামগুলো, সেই দামগুলো কিন্তু 15 থেকে 20 টাকা গড়ে বেড়েছে। এবং আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে বেগুনের বাজারে কিন্তু আসলে আগুন ধরেছে। যে বেগুন একসময় হচ্ছে যে বেগুন 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হতো, সেই বেগুন 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই বেগুন কিন্তু এখন 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল বেগুন যেটি, সেটি কিন্তু 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং লম্বা বেগুন যেটি, সেটি কিন্তু 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা আরও যে কথাগুলো আসলে আসছিল যে কাকরুল থেকে শুরু করে অন্যান্য যে সবজির বাজার দর, সেই বাজার দরও কিন্তু আসলে খুব স্বাভাবিক অবস্থায় নেই। এবং এটার মূল কারণ হিসেবে বিক্রেতারা যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হওয়ার কারণে ব্যাপকভাবে কিন্তু সবজির যে আবাদ, সেই আবাদটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ক্ষতিগ্রস্ততার কারণে হঠাৎ করে সবজির দাম আসলে বেড়ে গেছে বলে তারা বলার চেষ্টা করছেন। আমরা যদি দেখি যে আমরা এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে, যে ভাই একটু আমাদেরকে যদি জানান, হ্যাঁ একটু ভাই একটু আমাদেরকে যদি জানান যে কি অবস্থা সবজির বাজারে। আচ্ছা, উনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা যদি আরেকজন ভাইকে ধরার চেষ্টা করি যে তিনি কথা বলেন কিনা। ভাই, কত করে বিক্রি করছেন? হ্যাঁ, শসা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। যে কথাটি আসলে বলছিলাম যে দাম হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণে বিক্রেতারাও ক্যামেরার সামনে কথা বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে বাস্তবতা হচ্ছে যে সিজন চেঞ্জ এবং নানা অজুহাতে বিক্রেতারা কিন্তু কাঁচা পণ্যের যে বাজার দর, সেটি বাড়িয়ে দিয়েছেন। এই ছিল আমার কাছে মিরপুর 6 কাঁচা বাজার থেকে সর্বশেষ। ইমা। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার নরসিংদীর মাধবদী থেকে বাজার পরিস্থিতির খবর জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, মাধবদী বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কৃষক পর্যায়ে সবজির দাম কেমন? রিমা, সম্প্রতি কিন্তু বৈশাখ কিন্তু শুরু হয়েছে। বৈশাখ শুরু হলে বৈশাখের সারা দেশে কিন্তু বৈশাখের তাণ্ডব তেমন চোখে না পড়লেও কিন্তু সবজি বাজার কিন্তু তার তাণ্ডব ঠিকই দেখিয়েছে। সম্প্রতি আমরা দেখেছি রোজার মধ্যে যে সবজি সর্বনিম্ন দাম ছিল, বিগত কয়েক বছরের সর্বনিম্ন দাম কিন্তু ক্রেতারা কিন্তু সবজি কিনেছে এবং জনগণের মধ্যে যে স্বস্তি পরে ফিরেছিল। সম্প্রতি 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা 2 সপ্তাহের মধ্যে দেখেছি সবজির দামটা কিন্তু 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখেছি যে সবজির যে এই মধ্যবিত্ত মানুষের যে সবজির যে ঊর্ধ্বমুখী কারণটা, সেটা কিন্তু মানুষের মধ্যে কষ্ট দিয়ে তুলেছে যে গত অল্প কিছুদিনের মধ্যে কিন্তু যে সবজির যে দামটা, সেটা যে কিভাবে তো বৃদ্ধি পেলো, এটা সরকারের মনিটরিং এর অভাব, এমনটা কিন্তু তারা জানানো হচ্ছে। আমাদের এখানে ক্রেতা রয়েছে, আমরা একটু কথা বলবো। আসলে সবজির দাম কিরকম দেখছেন? অনেক বাড়তি। রমজান মাসে সবজির দাম কম আছিল, অনেক যেভাবে বাড়ছে, এটা বাড়ার কারণটা কি? এটা কারণ আমরা দেখতাম চাই। সম্প্রতি আমরা কথা বলবো আসলে বর্তমানে যে সবজির দামটা, এটা কেমন দেখছেন? এটা ভালো, এখন কমই। রমজান কোনো কম। তাছাড়া কিন্তু আমরা এখানে দেখেছি, এখানে আরো কিছু ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানে যে বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলে তারা আমরা এমনটা জানিয়েছে যে আসলে শীতের যে সবজি সেটি কিন্তু বাজারে নাই, যা এবং গ্রীষ্মের যে সবজি সেটা কিন্তু এখনো আসেনি, যার ফলে কিন্তু সবজির যে টানাপোড়েনটা, সেটার কারণে কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু তারা এমনটা বলছেন সবজির যে চাহিদাটা, সেটা কিন্তু একেবারেই বাজারে রয়েছে, তার সেই তুলনায় কিন্তু সবজির যে সরবরাহটা, সেটা কিন্তু একেবারে নেই। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, নরসিংদী কিন্তু উত্তরাঞ্চল কিন্তু সবজির উত্তরাঞ্চল কিন্তু আসলে কৃষি প্রধান এলাকায় আমার নরসিংদী, যদিও দক্ষিণ অঞ্চল শিল্প এলাকা উত্তর মনোহরদী, শিবপুর, বেলাবা কিন্তু সবজি উৎপাদনের একটি জেলা। সেখানে কিন্তু আপনার সেই উৎপাদন কিন্তু সারা দেশে কিন্তু সবজি উৎপাদন হয়ে থাকে সেখানে। তাছাড়া কিন্তু আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমরা কৃষক পর্যায়ের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের এমনটাই জানিয়েছে আসলে বিভিন্ন বাজার প্রকারভেদে নরসিংদী জেলার বিভিন্ন বড় বাজার থেকে ছোট বিভিন্ন ছোট বাজারগুলো আমরা গিয়েছি, ছোট বাজারগুলো আমরা এমনটা দেখেছি বাজার প্রকারভেদে কিন্তু সবজির দাম 10 থেকে 20 টাকা কম। আসলে এটা
একটি প্রশ্ন সাধারণ ক্রেতাদের মধ্যে রয়ে গেছে, আসলে বাজার প্রকার ভেদে আমরা কৃষক পর্যায়ে যে সবজিটা সেটা কিন্তু এখানে যে মূল বাজার। রেজাউল, সবজির দাম সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় হাওরের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। পাকা ধান দ্রুত কাটতে কৃষকদেরকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসন। এরই মধ্যে 3টি দফতরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। হাওরের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, তাই দ্রুত ধান কাটতে কৃষকদের নির্দেশনা দিয়ে প্রশাসনের 3টি দপ্তরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু এলাকায় এখনো আধা পাকা ধান থাকায় পুরোপুরি শুরু হয়নি ধান কাটার মহা উৎসব। কৃষি বিভাগের হিসেব মতে এ পর্যন্ত 20,000 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আল্লাহ দিলে আমরা ভালোই, আল্লাহ দিলে চলতেছি। হাওরের ধান অনেক সুন্দর ধান আসছে, ঝড় বৃষ্টিও হয়, যার কারণে আমরা এই পুরাটা বান্ধন লাগে বা গঠা বান্ধন লাগে। হাওরে এবার 360টি হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটার পাশাপাশি প্রায় 1 লাখ শ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত রয়েছে। আমরা যদি আরো 15 দিন এমলা আবহাওয়া থাকে, আমরা ধান কাটতে খুব সুবিধা হয়, ভালো হয়, ধান শুকাইয়ে আমরা গড়ে তুলতে পারি। পোকার আক্রমণ ও রোগবালাই না হওয়ায় এবছর হাওরে বাম্পার ফলন হয়েছে। প্রকৃতি অনুকূলে থাকলে নিশ্চিন্তে ঘরে উঠাতে পারবে ফসল, বললেন এই কর্মকর্তা। এবছর আলহামদুলিল্লাহ গত বছর তুলনায় ফলন অত্যন্ত ভালো, কারণ সময় সময় বৃষ্টিপাত, পাশাপাশি এবার বুড়ো ধানে তেমন পোকার আক্রমণ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ধান কাটতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কৃষি অফিস, তারপর আমাদের যে পিআইসি, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি, জরুরি মিটিং, যে আমরা যদি আগাম বন্যা হয়ে থাকে তখন কি আমরা করতে পারি এবং আমাদের কৃষি ফসলগুলো কত তারিখের মধ্যে কর্তন করতে পারি। হারভেস্টর মেশিন দিয়ে যারা ধান কাটবে তারা সহ কৃষকদের সাথে আলোচনা করে ধান কাটার রেট নির্ধারণ করে দেওয়া হবে। এই উপজেলাতে 87টা আমাদের হারভেস্টর মেশিন কাজ করবে, তাদের দিকটা এবং আমাদের কৃষক যারা আছেন সকলের দিকটা চিন্তা করে আমরা একটা মূল্য নির্ধারণ করে দেব। সুনামগঞ্জ জেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। বন্যার আশঙ্কায় কৃষকদের প্রতি নির্দেশ, যত দ্রুত সম্ভব তারা যেন ধান কেটে ফেলে। সমগ্র সুনামগঞ্জ জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের কাছে আমাদের আবেদন এবং পরামর্শ, যত দ্রুত সম্ভব ওনারা যেন পাকা ধান কেটে ফেলে। এবছর হাওরে 2,23,410 হেক্টর বোরো জমিতে ধান চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। এবার সারা দেশের কয়েকটি ঘটনা, সভা সমাবেশের খবর জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চট্টগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী নাসির উদ্দিন। রাঙ্গামাটির নারিয়াচরে পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব বিজু, সাংরাই, বৈশু, বিশু ও বিহু উদযাপনে উপলক্ষে পাতাছড়ি নবজাগরণ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিশাল কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদ্রাসা কমিটির সদস্যসহ 8 জনের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। চাঁদপুরে জামিয়া আরাবিয়া এমদাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার নবগঠিত পরিচালনা পরিষদ পরিচিতি ও ফিলিস্তিনিদের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবার। ময়মনসিংহে নান্দাইলে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রধারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ইফটিজিং মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। জামালপুরের ইসলামপুরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রতিবাদে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের মানুষ। কক্সবাজার ট্রাক
মহেশখালী নৌরুটে প্রথমবারের মতো শুরু হয়েছে স্বপ্নের সি চলাচল। এতে খুশিতে আত্মহারা দ্বীপের বাসিন্দারা। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে আগে সংস্কার তারপর নির্বাচন এই স্লোগানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল মানবতার রাজনীতি সমাবেশ ও সংবাদ সম্মেলন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আল্লামা ইমাম হায়াত। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 64 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। 18 মাসের লাগাতার হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 51,000। ইতোমধ্যেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ ঢুকতে না দেওয়ায় গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত 150 জনেরও বেশি মানুষ। দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বড় প্রাণঘাতী হামলা। এবার খেলার খবর। ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাই নিজেদের সব শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। লাহোরে বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হবে জ্যোতি বাহিনীর। হেরে গেলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে সমীকরণের মারপ্যাচের হিসেব কষতে হবে। পুরোটা জানাচ্ছেন মুদাসসির আলী। নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে হেরে ধাক্কা খায় বাংলাদেশ। একই দিনে নিজেদের চতুর্থ ম্যাচে থাইদের 87 রানে হারিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে পাকিস্তান। এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হলেও মূল পর্বের দৌড়ে পাকিস্তানিদের পরেই আছে বাংলাদেশ। বাছাই পর্বে এ পর্যন্ত রান রেটে সবচেয়ে এগিয়ে জ্যোতি বাহিনী। নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিকদের ডুবাতে পারলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটে ফেলবে টাইগ্রেসরা। হেরে গেলেও অবশ্য সুযোগ থাকবে, তবে তা নির্ভর করবে কিছু বিষয়ের ওপর। প্রথমত, খুব বেশি রান ব্যবধানে হারা যাবে না নিগার সুলতানাদের। দ্বিতীয়ত, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের দিকে খেয়াল রাখতে হবে বাঘিনীদের। এদিকে মূল পর্বের আশা শেষ হয়ে গেছে আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের। আইরিশদের কাছে হেরে গেলে স্কটিশদের আশাও শেষ হয়ে যাবে, তবে জিতলেও সে ব্যবধানটা কম হলে রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটল্যান্ড। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে আরও লাভ জ্যোতি বাহিনীর। প্রায় একই রকম হিসেব ক্যারিবীয়দের ক্ষেত্রেও। যেহেতু 4 ম্যাচে তাদের জয় 2টিতে, সেহেতু নিজেদের সবশেষ ম্যাচে থাইদের খুব বড় রান ব্যবধানে পরাস্ত করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। টেবিলে তারা স্কটিশদের চেয়েও পিছিয়ে। তবে এত কিছুর পরেও পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার জন্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়াটাই শ্রেয় হবে নিগার সুলতানাদের। আর তা করতে পারলে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে পা রাখতে পারবে বাংলাদেশ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে খেলে জয়ের লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানালেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের শুক্রবার অনুশীলন ক্যাম্প শেষে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। পাশাপাশি হোয়াইট ওয়াশ করার লক্ষ্য এখনই নয়, বরং ধাপে ধাপে ভালো করে এগিয়ে যাওয়াটাই মূল লক্ষ্য বলে জানান সিমন্স। আগামী 20 এপ্রিল সিলেটের মাটিতে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এবারে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। আমাদের পরিকল্পনা হলো ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য স্পিন বান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। আমরা ভালো উইকেটে খেলেই ম্যাচ জিততে চাই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আগামী জুনের মধ্যেই 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, সক্ষমতা বাড়ানোর তাগিদ। বাজারে সংকট কাটেনি ভোজ্য তেলের, নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় স্বল্প আয়ের মানুষ। টানা বৃষ্টির অজুহাতে রাজধানীতে বাড়ছে সবজির দাম, অস্থিরতা চালের বাজারে। বেগুনের দাম হঠাৎ ছাড়ালো শতক। এবং বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের আগাম বোরো ধান কাটা শুরু, ফসল ঘরে তুলতে কৃষকদের নির্দেশনা। প্রশাসনের 3 দফতরে ছুটি বাতিল।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।